গল্পঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে থাকছে বিশ্ব রাজনীতির ১০০ বছর বইটির ত্রয়োদশ অধ্যায় মধ্যপ্রাচ্য সংকট। So what does this mean? That we want to stop Iraqi aggression? Does this mean that the United States will become the policeman of the world? Senator Tom Harkin, January 1991। বিংশ শতাব্দীর পুরোটা সময় জুড়ে মধ্যপ্রাচ্য সংকট যত বেশি আলোচিত হয়েছে, অন্য কোনো সংকট এত বেশি আলোচিত হয়নি। মধ্যপ্রাচ্য সংকট মূলত কেন্দ্রীভূত ছিল ফিলিস্তিন তথা আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের দ্বন্দ্বকে কেন্দ্র করে। এই দ্বন্দ্বের কোনো সুরাহা হয়নি। এমনকি সদ্য শেষ হওয়া অ্যানাপোলিস শীর্ষ সম্মেলন ডিসেম্বর ২০০৭ শেষে একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে এই দ্বন্দ্বের কি আদৌ কোনো সমাধান হবে। বিংশ শতাব্দীর শেষের দিকে এসে, অর্থাৎ ৯০-এর দশকে মধ্যপ্রাচ্য সংকটের নতুন একটি মাত্রা যোগ হয়, আর তা হচ্ছে ইরাক কর্তৃক কুয়েত দখলকে কেন্দ্র করে প্রথম উপসাগরীয় যুদ্ধ। বলতে বাধা নেই, ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের মাত্রা ও গভীরতা অনেক বেশি। অনেকটা এই দ্বন্দ্বকে কেন্দ্র করে পশ্চিমা তাত্ত্বিকরা, বিশেষ করে অধ্যাপক হান্টিংটনের মতো পণ্ডিত তার বিখ্যাত তত্ত্ব সভ্যতার দ্বন্দ্ব উপস্থাপন করেছিলেন। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তিনটি যুদ্ধের জন্ম হয়েছে। ওইসব যুদ্ধে আরব রাষ্ট্রগুলো হেরে গিয়েছিল। পরবর্তীকালে চুক্তি করে কোনো আরব রাষ্ট্র মিশর তার হারানো জমি ফেরত পেলেও আজও মূল সমস্যা অর্থাৎ স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র এখনও গঠিত হয়নি। এ নিয়ে বিংশ শতাব্দীর শেষের দিকে একাধিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলেও ফলাফল ছিল শূন্য। প্রধানত যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওইসব আলোচনা চলে আসছিল। অ্যানাপোলিস শীর্ষ সম্মেলনের আগে যেখানে চারটি আরব রাষ্ট্র ও সংস্থা যোগ দিয়েছিল, দীর্ঘ প্রায় ১০ বছর ফিলিস্তিন সমস্যার সমাধানের ব্যাপারে কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। ১৯৯৮ সালে সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। গত ২৩ অক্টোবর ১৯৯৮ ওয়াশিংটনের অদূরে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রশাসনের মধ্যে যে উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইসরায়েলের সংসদে ওই চুক্তিটি অনুমোদিত হলেও তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচনের প্রস্তাব করেছিলেন। বলা ভালো, ১৯৯৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু সেখানে একটি কোয়ালিশন সরকার গঠন করেছিলেন। সংসদে তার ৬-১-৫-৯ এর সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা ছিল। এরপরই দ্রুত ইসরায়েলের রাজনীতিতে পরিবর্তন আসতে থাকে। নেতানিয়ানের পথ ধরে ওলমার্ট এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ১৯৯৩ সালে ওয়াশিংটনে ঐতিহাসিক শান্তিচুক্তি আরাফাত ও রাবিন স্বাক্ষরের পর ১৯৯৮ সালের ২৩ অক্টোবর স্বাক্ষরিত উই রিভার চুক্তি ছিল একটি ঐতিহাসিক ঘটনা। উভয় চুক্তিতেই যুক্তরাষ্ট্র একটি পক্ষ হিসেবে স্বাক্ষর করেছিল। বলা যেতে পারে ওয়াশিংটনের উদ্যোগেই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইসরায়েলে বিরোধী লেবার দল উভয় চুক্তি সমর্থন করলেও কট্টরপন্থীরা ফিলিস্তিনিদের সাথে স্বাক্ষরিত কোনো চুক্তিকেই সমর্থন করেনি। তাদের এই বিরোধিতা ও অধিকৃত আরব এলাকা থেকে চুক্তির শর্ত মোতাবেক প্রত্যাহারের অস্বীকৃতির কারণে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। এর আগে গত ৫ জানুয়ারি ৯/৭ হেবরন শহরে ফিলিস্তিনি শাসন সম্প্রসারণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে হেবরনের ৮% এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হয়। ওই চুক্তিটি নানা কারণে গুরুত্বপূর্ণ। কেননা ইসরায়েলে ক্ষমতাসীন সরকার এর আগে এ ধরনের একটি চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করে আসছিলেন। ১৯৯৩ সালে পিএলও এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাতে হেবরন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করে নেয়ার কথা ছিল। প্রায় ১,৩০,০০০ ফিলিস্তিনি ও প্রায় ৫ ইহুদির বাস এই হেবরন শহরে। শহরটির হিব্রু নাম হেবরন, আর আরবি নাম হচ্ছে আল খলিল। এটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের তীর্থস্থান। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় ইসরায়েল জর্ডানের কাছ থেকে শহরটি দখল করে নেয়। হেবরন চুক্তি অনুযায়ী শহরটি ইতোমধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এখনও সমস্যা রয়ে গেছে। বিরোধী দলীয় নেতা নেতানিয়াহু এ ধরনের রাষ্ট্রের বিরোধিতা করছেন। হেবরন চুক্তি করে শান্তির যে সম্ভাবনার সৃষ্টি হয়েছিল, তা এখন ভেস্তে যেতে বসেছে পূর্ব জেরুজালেমে ইহুদি বস্তি স্থাপনের পরিপ্রেক্ষিতে।
ইসরায়েল এখানে ৬,০০০ বসতি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। শান্তি প্রক্রিয়া বারে বারে বাধাগ্রস্ত হলেও গত ২ জানুয়ারি ৯/৬ ফিলিস্তিনি শাসিত এলাকায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা ছিল স্বশাসিত এলাকার প্রেসিডেন্ট আর পার্লামেন্টের নির্বাচন। ১০ লাখ ভোটারের মধ্যে ৮.৮% বেশি ভোট পেয়ে ফিলিস্তিনির প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইয়াসির আরাফাত। আর পার্লামেন্টের ৮ আসনের মধ্যে পিএলওর আরাফাত গ্রুপ আল ফাতাহ পায় ৫০টি আসন। ২৩ জন স্বতন্ত্র প্রার্থীও বিজয়ী হয়েছিল। এরাও আরাফাতের মিত্র ছিল। ওই নির্বাচনের মধ্য দিয়েই একটি ফিলিস্তিনি রাষ্ট্র ধীরে ধীরে গড়ে উঠছে। ওয়াশিংটন চুক্তি ১৯৯৩। ফিলিস্তিনি স্বায়ত্তশাসনের ব্যাপারে ওয়াশিংটন চুক্তি ছিল একটি ঐতিহাসিক ঘটনা। ওই শান্তি চুক্তির ফলে ইসরায়েল অধিকৃত গাজা ও পশ্চিম তীরের জেরিকো শহরে সীমিত স্বায়ত্তশাসন স্বীকৃত হয়। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা দখল করে নিয়েছিল। সেপ্টেম্বর মাস থেকে ইসরায়েল ও পিএলওর মধ্যে যে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হয়েছিল তার রেশ ধরে স্বাক্ষরিত হয়েছিল ওয়াশিংটন শান্তি চুক্তি। এর আগে গত ১ সেপ্টেম্বর ৯/৩ ইসরায়েল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়। সেটা ছিল একটা ঐতিহাসিক ঘটনা। পারস্পরিক স্বীকৃতি ও শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে অবসান ঘটেছিল দীর্ঘদিনের বৈরিতার। একসময় পিএলওর জাতীয় কাউন্সিলে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার যে সিদ্ধান্ত হয়েছিল তাও বাতিল করা হয়েছিল। ইসরায়েল ও পিএলওর মাঝে শান্তি চুক্তি স্থাপনের ব্যাপারে যিনি উদ্যোগ নিয়েছিলেন সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন নরওয়ের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী জোহান ইয়র্গেন হোলস্ট। দীর্ঘদিন ধরে নরওয়েতে পিএলও ও ইসরায়েলের মধ্যে গোপন আলোচনা চলে আসছিল। গোপন আলোচনার ফলেই পিএলও ও ইসরায়েল পরস্পরকে স্বীকৃতি দেয়। পিএলও এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত দলিলটি ৩টি চিঠির সমন্বয়ে গড়ে ওঠে। প্রথম দুটি হচ্ছে পিএলও নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজাক রাবিনের পরস্পরকে সম্বোধন করে লেখা চিঠি। অবশিষ্ট চিঠিটি হচ্ছে মধ্যস্থতাকারী নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী হোলস্টকে লেখা ইয়াসির আরাফাতের চিঠি। প্রথম চিঠি লেখেন আরাফাত রাবিনকে ৯ সেপ্টেম্বর ১৯৯৩। তাতে তিনি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ও দুপক্ষের দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের অঙ্গীকার করেন। এর জবাব দেন রাবিন ১ সেপ্টেম্বর। তাতে তিনি পিএলওকে ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি হিসেবে স্বীকার করে নেন ও পিএলওর সাথে আলোচনা শুরু করার কথা জানান। তৃতীয় চিঠিতে আরাফাত হোলস্টকে সহিংসতা বন্ধের উদ্দেশ্যে পিএলও ফিলিস্তিনি জনগণের প্রতি যে আহ্বান জানানোর পরিকল্পনা করেছে তার বিবরণ দেন। ওয়াশিংটনে স্বাক্ষরিত শান্তি চুক্তি নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ সাবেক দুজন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও জর্জ বুশ। শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্বাক্ষর করে। এখানে বলে রাখা ভালো যে ১৯৯১ সালের অক্টোবরে মাদ্রিদে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট গর্বাচেভের উপস্থিতিতে ও যৌথ সভাপতিত্বে মধ্যপ্রাচ্য শীর্ষক শান্তি আলোচনা শুরু হয়েছিল। শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের উপস্থিতিও বেশ তাৎপর্য বহন করে। কার্টারের উপস্থিতিতেই ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিডে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেগিন ও মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত একটি শক্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন। সেই শান্তি চুক্তির ধারাবাহিকতা বজায় রেখেই ওয়াশিংটনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টনের উপস্থিতিতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী পিএলওর সাথে একটা চুক্তি। ১৯৭৮ সালে মিসর ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এবং ১৯৬৭ সালের যুদ্ধে হারানো সিনাই এলাকা ফিরে পেয়েছিল। ৪ বছর পর পিএলও স্বীকৃতি দিয়েছিল ইসরায়েলকে। বিনিময়ে ফেরত পেয়েছিল গাজা ও জেরিকো শহর। এটা ছিল নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা ও মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের পথে অন্যতম অগ্রযাত্রা হিসেবে এটি চিহ্নিত হয়। কিন্তু আরাফাতের জন্য একটা দুঃখজনক সংবাদ ছিল, তিনি পুরো ফিলিস্তিনি জনগণের সমর্থন নিশ্চিত করতে পারেননি। শান্তি চুক্তির বিরোধিতাকারী হামাস ফিলিস্তিনি নির্বাচন বয়কট করেছিল। সেই হামাসকে নিয়ে সমস্যা আজও রয়ে গেছে। উই রিভার চুক্তি ১৯৯৮। উই রিভার চুক্তিকে বলা হয় ভূমির বিনিময় চুক্তি।
দীর্ঘ 9 মাসের অচলাবস্থার অবসান করে 1998 সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জর্দানের প্রয়াত বাদশাহ হুসেনও ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। চুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে: 1. ইসরায়েল অধিকৃত আরব এলাকা পশ্চিম তীরের 3% এলাকা ফিলিস্তিনিদের হাতে অর্পণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এর মাঝে 3% এলাকা সবুজ বেষ্টনী অথবা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করবে। ওই সবুজ বেষ্টনীতে বসবাসকারী ইসরায়েলিদের নিরাপত্তা ও সন্ত্রাস দমনের বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকবে। 2. সন্ত্রাস দমনের ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়েছে এবং নিজ নিজ বিচার ব্যবস্থা অনুযায়ী সন্ত্রাসীদের বিচার করা হবে এবং ইহুদি ও ফিলিস্তিনিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি 2 সপ্তাহ অন্তর সন্ত্রাস দমনে গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করবে। 3. ফিলিস্তিন কর্তৃপক্ষ সকল প্রকার সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে একটি ডিক্রি জারি করবে। 4. নিরাপত্তা সহযোগিতা প্রশ্নে ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রশিক্ষক বিনিময় সহ অব্যাহতভাবে উভয়পক্ষ ব্যাপক দ্বিপাক্ষিক কর্মসূচি গ্রহণ করবে। 5. পিএলওর জাতীয় কমিটি এবং ফিলিস্তিনি কেন্দ্রীয় কাউন্সিল তাদের জাতীয় সনদ থেকে ইসরায়েল বিরোধী ধারাগুলো এক্সপাঞ্জ করবে। 6. গাজা উপত্যকায় একটি শিল্প পার্ক গড়ে তোলা হবে এবং এ এলাকায় একটি বিমানবন্দর তৈরি করা হবে। ওই চুক্তি অনুযায়ী পিএলও জাতীয় কমিটি ইতোমধ্যে তাদের জাতীয় সনদ থেকে ইসরায়েল বিরোধী ধারাগুলো এক্সপাঞ্জ করেছে এবং গাজায় প্রথম বিমানবন্দরের উদ্বোধন করা হয়েছে। পূর্বকথা: মধ্যপ্রাচ্যে মুসলমান অধ্যুষিত এলাকায় একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্মের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটের যাত্রা শুরু হয়েছিল। ইসরায়েলি রাষ্ট্রের জন্মের সঙ্গে জড়িত রয়েছে বেলেফোর ঘোষণা। 1971 সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ.জে. বেলেফো ব্রিটিশ জায়নিস্ট ফেডারেশনের সভাপতি লর্ড রথস্চাইল্ডকে একটি চিঠি দেন। ওই চিঠির উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা। ইতিহাসে এটাই বেলেফোর ঘোষণা নামে পরিচিত। বেলেফোর ঘোষণার পরপরই ইউরোপ আমেরিকা থেকে ইহুদিরা ব্যাপক হারে প্যালেস্টাইনে বসতি স্থাপন করতে শুরু করে। আর এর বিরুদ্ধে ফিলিস্তিনিরা বারে বারে প্রতিবাদমুখর হয়ে ওঠে। তারা দাবি করেছিলেন ব্রিটিশ ম্যান্ডেটের অবসানের। তারা চেয়েছিলেন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র, কিন্তু বৃহৎ শক্তিগুলো বারে বারে তাদের সে দাবি প্রত্যাখ্যান করে। 1947 সালে জাতিসংঘ কর্তৃক ফিলিস্তিনি অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্য দিয়ে যে বৈরিতার জন্ম হয়েছিল, দীর্ঘ 60 বছর পরও সে বৈরিতার পুরোপুরি অবসান হয়নি। পশ্চিমা শক্তিগুলো সেদিন জাতিসংঘকে ব্যবহার করে ফিলিস্তিনি এলাকায় গঠন করেছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েলের। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মিশর, জর্ডান, লেবানন ও ইরানের সাথে ইসরায়েল যুদ্ধে জড়িয়ে যায়। সেটা ছিল আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের প্রথম যুদ্ধ। পরবর্তীকালে আরব রাষ্ট্রগুলো আরও দুবার 1966 ও 1973 সালে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। ওই যুদ্ধের ফলে এক বিরাট আরব এলাকা ইসরায়েলিরা দখল করে নেয় এবং ধীরে ধীরে অধিকৃত আরব এলাকায় গড়ে তোলে ইহুদি সাম্রাজ্য। 1966 সালের যুদ্ধে ইসরায়েল দখল করে নিয়েছিল মিশরের সিনাই আর সিরিয়ার গোলান উপত্যকা। পরবর্তীকালে ক্যাম্প ডেভিড 1978 চুক্তির বিনিময়ে মিশর সিনাই এলাকা ফিরে পেলেও সিরিয়া তার গোলান উপত্যকা ফিরে পায়নি। 1967 সালের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনি এলাকা গাজা ও পশ্চিম তীর দখল করে নিয়েছিল। একই সাথে তাদের নিয়ন্ত্রণাধীনে চলে গিয়েছিল পূর্ব জেরুজালেম ও সেখানে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ। ইসরায়েল এখন এই এলাকা দাবি করছে তাদের পবিত্র স্থান জুদিয়া ও সামারিয়ার কথা বলে। ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে জুদিয়া ও সামারিয়ার কথা বলা আছে। মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি আলোচনার জন্ম 1973 সালে জেনেভায়। এই আলোচনার সূত্র ধরেই ক্যাম্প ডেভিডে 1978 সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেগিন একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন, যার বিনিময়ে মিশর ফিরে পেয়েছিল সিনাই এলাকা। মিশর তার হারানো জমি ফিরে পেয়েছিল সত্য, কিন্তু দীর্ঘদিন তাকে আরব বিশ্বে একলা চলতে হয়েছিল। এমনকি সাদাতকে তাঁর জীবন দিয়েই এর মূল্য পরিশোধ করতে হয়েছিল। গত 1 নভেম্বর 1992 স্পেনের রাজধানী মাদ্রিদে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ ও সাবেক সোভিয়েত নেতা গর্বাচেভের উপস্থিতিতে যে শান্তি আলোচনা শুরু হয়েছিল, তা ছিল মূলত মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি আলোচনারই ধারাবাহিকতা। ইসরায়েলের ব্যাপারে আরব রাষ্ট্রগুলো বিভিন্ন সময় কিছু কিছু নমনীয় মনোভাব গ্রহণ করলেও
ইসরায়েল কখনো তার একগুঁয়ে মনোভাব পরিত্যাগ করেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 242 ও 3008 নং প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের অধিকৃত আরব এলাকা ফিরিয়ে দেবার কথা। কিন্তু ইসরায়েল নিরাপত্তা পরিষদের সেই সিদ্ধান্ত কখনো কার্যকর করেনি। অথচ 1991 সালে ইরাকের ব্যাপারে জাতিসংঘের সিদ্ধান্ত কার্যকর করার জন্য জাতিসংঘের উদ্যোগে সেখানে সেনাবাহিনী পাঠানো হয়েছিল ও ইরাককে বাধ্য করা হয়েছিল সেই সিদ্ধান্ত মানতে। আর এ ব্যাপারে উদ্যোগী হয়েছিল আমেরিকান প্রশাসন। অথচ মার্কিন প্রশাসন কখনো ইসরায়েলকে বাধ্য করেনি, কিংবা জাতিসংঘ ইসরায়েলকে বাধ্য করার কোনো উদ্যোগ নেয়নি আরব এলাকা ফিরিয়ে দিতে। ইসরায়েলের ভূমিকার কারণে ফিলিস্তিনিদের মাঝে ইসরায়েল বিরোধী জনমত দিনে দিনে বাড়ছিল। 1987 সালে ফিলিস্তিনিরা অধিকৃত গাজা ও পশ্চিম তীরে ইন্তিফাদা আন্দোলন শুরু করে। 1988 সালে আলজিয়ার্স সম্মেলনে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী পিএলও ইসরায়েল অধিকৃত গাজা ও পশ্চিম তীরে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিল। ইতিহাসে আরাফাতের ভূমিকা। ফিলিস্তিনি আন্দোলনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত। 2004 সালের নভেম্বর মাসে তিনি প্যারিসে মারা যান। কিন্তু আরাফাত দীর্ঘদিনের শত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে কিংবা স্বায়ত্তশাসিত ফিলিস্তিনি এলাকা প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের ইতিহাসে কিভাবে চিহ্নিত হবেন? একজন বিশ্বাসঘাতক নাকি একজন দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক? আরাফাত নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী রাবিন ও পেরেসের সাথে। ফিলিস্তিন সম্প্রদায়ের ভেতরে ও বাইরে আরাফাত ছিলেন অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। পশ্চিমা বিশ্বে আরাফাতের এই ভূমিকা প্রশংসা কুড়ালেও স্বীকৃতি দিয়ে আরাফাত যে ঝুঁকিপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেই সাথে এটাও সত্য মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না আরাফাতের সম্মুখে। প্রথম দিকে ইসরায়েলকে স্বীকৃতি ও ইসরায়েলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের সিদ্ধান্ত পিএলওর মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। কিন্তু আরাফাতের দৃঢ়চেতা মনোভাবের কারণে পিএলওর নির্বাহী কমিটি শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত মেনে নেয় এবং আরাফাতের অবস্থানকে সমর্থন করে। এটা আরাফাতের জন্য ছিল একটা বড় ধরনের বিজয়। তাঁর ওই ভূমিকাকে সমর্থন করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি সমর্থন পেয়েছিলেন ইউরোপীয় রাষ্ট্রগুলোর কাছ থেকে। মডারেট আরব রাষ্ট্রগুলো তাঁকে সমর্থন করেছিল। তাঁর সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন সবাই। কিন্তু আরাফাত, যার পিতৃপ্রদত্ত নাম আবু আমার, তার একটা বড় দুর্বলতা ছিল পুরো ফিলিস্তিনি আন্দোলনের কাছ থেকে নিরঙ্কুশ সমর্থন না পাওয়া। তাঁর নিজের দল ফাতাহ ভেঙে যায়। ফাতাহর একটা অংশ, যার নেতৃত্বে রয়েছেন আবু মুসা, তাঁকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি ফিলিস্তিনিদের বিকিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন। অন্যদিকে সিরিয়া সমর্থনপুষ্ট আহমেদ জিবরিলের নেতৃত্বাধীন পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অফ ফিলিস্তিনি জেনারেল কমান্ড ইসরায়েলের সাথে যে কোনো ঐক্যের বিরোধিতা করছে। তারা 10 সেপ্টেম্বরকে, যেদিন ইসরায়েল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়, ফিলিস্তিনিদের ইতিহাসে একটি কৃষ্ণ দিবস হিসেবে ঘোষণা করেছেন। পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অফ ফিলিস্তিনিয়ের নেতা আব্দুল রাজিস মালেদি পিএলওর নির্বাহী কমিটি থেকে ইসরায়েলকে স্বীকৃতির প্রতিবাদে পদত্যাগ করেছিলেন। মার্কসিস্ট নেতা প্রয়াত জর্জ হাবাসও ওই চুক্তির বিরোধিতা করেছিলেন। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত ছাড়া আরাফাতের কাছে আর কি বিকল্প কিছু ছিল? আরাফাত কি পারতেন ইসরায়েলের সাথে কোনো সহাবস্থান ছাড়া মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী শান্তি নিশ্চিত করতে? গত 6 বছরের ইতিহাস বলে পারস্পরিক বিশ্বাসের অভাবে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বৈরিতা বেড়েছে, কমেনি। হাজার হাজার ফিলিস্তিনি বছরের পর বছর ধরে অধিকৃত আরব এলাকায় এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পে বাস করছেন। হাজার হাজার ফিলিস্তিনি নিজ বাসভূমি থেকে বিতাড়িত হয়ে আজ ইউরোপ তথা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করে আসছেন। এদেরকে নিজ বাসভূমে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সিরিয়ার সাথে গোলান উপত্যকা নিয়েও কোনো সমাধান হয়নি। সিরিয়াকে গোলান উপত্যকা ফিরিয়ে দিয়ে সিরিয়ার সাথে ইসরায়েলের একটি শান্তি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিতে হবে। লেবাননের সাথেও একটি শান্তি চুক্তি করা প্রয়োজন। ইসরায়েলের সাথে পিএলও এবং জর্দানের সাথে যে শান্তি চুক্তি হয়েছে, তা ইতোমধ্যে খোদ ইসরায়েলেই বিতর্কের জন্ম দিয়েছে। ওই শান্তি চুক্তির ফলে ইসরায়েল তাদের অধিকৃত এলাকা থেকে সৈন্য প্রত্যাহার সম্পন্ন করে।
যেসব এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করা হয়েছে সেগুলো হচ্ছে জেনিন, তুলকার্ন, নাবলুস, কালকিগিয়া, রামাল্লা, বেথেলহেম ও হেবরন। ওইসব এলাকায় ইতোমধ্যে পিএলও তাদের প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। সমস্যা রয়েছে জেরুজালেম নিয়ে। এই শহরের বিভক্তি ইসরায়েল মেনে নেয়নি। জেরুজালেমকে তারা ধর্মীয় শহর বলে মনে করে এবং ইসরায়েলের রাজধানী এখানে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে মুসলমানদের পবিত্র ভূমি হচ্ছে জেরুজালেম। এখানে রয়েছে আল আকসা মসজিদ। শান্তি চুক্তিতে এ সম্পর্কে কিছু বলা হয়নি। জেরুজালেমের প্রশ্নে আরব ও ইহুদিদের মধ্যে বিভক্তি রয়ে গেছে। সুতরাং ইতিহাসে আরাফাত একদিকে যেমন প্রশংসিত হবেন, অন্যদিকে তেমনি নিন্দিত হবেন। কেননা ফিলিস্তিনিদের স্বার্থ পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি। প্রথম উপসাগরীয় যুদ্ধ। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা করলে প্রথম উপসাগরীয় যুদ্ধ নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। ফিলিস্তিনি সংকটের সাথে এই যুদ্ধ 1990 সরাসরিভাবে সম্পর্কিত না থাকলেও মধ্যপ্রাচ্যের রাজনীতিকে এই যুদ্ধ যথেষ্ট প্রভাবিত করেছিল। সাম্প্রতিক সময়ে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে ইরাককে কেন্দ্র করে দুটো যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধ ইরাক শুরু করেছে, আর পরের যুদ্ধটি ইরাকের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। দুটো যুদ্ধের ব্যবধান ছিল 13 বছর। নায়ক ছিলেন একই ব্যক্তি, সাদ্দাম হোসেন। তেল সম্পদ দুটো যুদ্ধের কারণ হলেও প্রথম উপসাগরীয় যুদ্ধ 1990 জাতিসংঘ অনুমোদন করেছিল। অন্যদিকে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধে 2003 জাতিসংঘের কোনো অনুমোদন ছিল না। যুক্তরাষ্ট্র একক উদ্যোগে ওই যুদ্ধের সূচনা করলেও পরবর্তীকালে বহুজাতীয় বাহিনী ওই যুদ্ধে অংশ নেয়। তবে নানা কারণে প্রথম উপসাগরীয় যুদ্ধ 20 শতাব্দীর একটি উল্লেখযোগ্য ঘটনা। নিয়মনীতির তোয়াক্কা না করেই সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেছিলেন। উপসাগরীয় সংকটের বিস্ফোরণোন্মুখ অবস্থার সৃষ্টি সেখানেই। এই সংকটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালীন সবথেকে বড় সংকট বললে ভুল বলা হবে না। কোরিয়া বা ভিয়েতনাম যুদ্ধ কিংবা কিউবার বে অফ টিক্সের ঘটনা কোনোটার সাথেই তুলনা করা যাবে না, কেননা ওই যুদ্ধ সবগুলো থেকে পৃথক ছিল। জাতিসংঘের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি স্বাধীন সদস্য রাষ্ট্র কর্তৃক অন্য একটি স্বাধীন রাষ্ট্র নিছক আক্রান্তই হল না, বরং দেশটিকে দখল করে নিজের উপগ্রহে পরিণত করার মতো ঘটনা ঘটল। দুটো প্রধান তেল রপ্তানিকারক দেশ, যাদের নিয়ন্ত্রণে বিশ্বের 2/3 তেল ভাণ্ডার, তাদের মধ্যকার এই সংকট বিশ্ব বাণিজ্যকে এক নাজুক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছিল। যুক্তরাষ্ট্র ওই সংকটে কিন্তু বসে থাকেনি, বরং কূটনৈতিক সাফল্যকে পুঁজি করে একটা যৌথ বাহিনী গঠন করে ইরাকের কুয়েত আক্রমণের যথাযথ সাড়া প্রদান করে। কুয়েতমুক্ত অভিযানের নামকরণ করা হয় প্রথমে ডেজার্ট শিল্ড, পরে ডেজার্ট স্টর্ম। যুক্তরাষ্ট্র উপসাগরীয় এলাকায় 6 লাখের মতো সৈন্য মোতায়েন করেছিল। অপারেশন ডেজার্ট স্টর্মে প্রাণহানি অন্য যে কোনো যুদ্ধ থেকে কম ছিল। যেখানে কোরিয়া যুদ্ধে 4-5 মিলিয়ন, ভিয়েতনাম যুদ্ধে 2 মিলিয়নের উপর, লেবাননে 2-5,000,000, ইরান ইরাক যুদ্ধে 5,000,000 লোকের প্রাণহানি ঘটে, সেখানে এই যুদ্ধে প্রায় 1,000,000 লোকের প্রাণহানি ঘটে। তবে যুদ্ধোদ্যোগ আর আধুনিক সমরাস্ত্রের ব্যবহারের দিক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়ার পরেই এর অবস্থান ছিল। নতুন প্রযুক্তির আবির্ভাব অন্য যুদ্ধগুলো থেকে এই যুদ্ধকে সামরিক দিক থেকে পৃথক করেছিল। 3টি বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি। 1. উপসাগরীয় যুদ্ধে ইরাকিদের প্রাণহানি যেখানে প্রায় লাখের কাছাকাছি, সেখানে যৌথ বাহিনীর প্রাণহানি মাত্র কয়েক ডজন। এই যুদ্ধকে অধ্যাপক ফ্রেড হলিডে 1914-এর পূর্বেকার ঔপনিবেশিক যুদ্ধগুলোর সঙ্গে তুলনা করেছেন। 2. এই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যুদ্ধের ব্যাপ্তি না বাড়ানো। যেখানে বাগদাদকে যৌথবাহিনী পুরো দখল করতে পারত, সেখানে তা না করে প্রেসিডেন্ট বুশ যুদ্ধ বন্ধ ঘোষণা করেছিলেন। 3. এই যুদ্ধের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশগত বিপর্যয়। এটা ঠিক যে অন্য যে কোনো যুদ্ধেই পরিবেশের বিপর্যয় ঘটে। যেমন প্রথম বিশ্বযুদ্ধে ব্যাপকভাবে কৃষিভূমি ও বনভূমি ধ্বংস হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার বিস্ফোরণ, ভিয়েতনামে ব্যাপক রাসায়নিক পদার্থের ব্যবহার উপসাগরীয় যুদ্ধ থেকে ভয়াবহ ছিল। তবে পার্থক্যটা হল ইরাকিরা পিছু হটার সময় তেলকূপগুলোতে যে বিস্ফোরণ ঘটায় তাতে সমস্ত উপসাগরে চরম পরিবেশ বিপর্যয় ঘটেছিল,
এবং এই প্রথম জলচর জীবদের সবথেকে বেশি ক্ষতি সাধিত হয়েছিল। ইরাক কুয়েত দুটো দেশই অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। অটোমান শাসকরা কুয়েতকে বসরার সাথে সংযুক্ত করেছিল। 1796 সালে কেন্দ্রীয় আরব ভূমির দেশত্যাগী লোকেরা ধীরে ধীরে কুয়েতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। পরবর্তীকালে এরা যখন শাসকে পরিণত হয় তখন বসরার অঙ্গরাজ্য হিসেবে থাকতে অস্বীকৃতি জানায়। বসরার অধীনে কুয়েতের শাসন ব্যবস্থা পরিচালিত হয় 1899 সাল পর্যন্ত। এদিকে উপসাগরীয় অঞ্চলে গ্রেট ব্রিটেনের উত্থান ঘটতে শুরু করে, ফলে তুর্কিদের বেশ উপকার হয়। তারা ব্রিটিশদের সহযোগিতায় অটোমানদের দমিয়ে রাখতে সক্ষম হয়। 1922 সালে এসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে বলা হয়, অর্ধেক করে কুয়েতি এলাকা সৌদি আরব ও ইরাকের মধ্যে বণ্টন করে দেয়া হবে। এরপর ব্রিটিশরা যখন এই এলাকা থেকে চলে যায় তখন কুয়েতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় এবং 1963 সালে জাতিসংঘের সদস্য হিসেবে কুয়েতও স্বীকৃতি লাভ করে। এখানে গুরুত্ব সহকারে উল্লেখ করা প্রয়োজন যে, কুয়েতকে ইরাক থেকে পৃথক করার ফলে ইরাকের ভৌগোলিক অবস্থা পরিবর্তিত হয়ে যায়। কুয়েতের অবস্থানের কারণে উপসাগরে ইরাকের প্রবেশদ্বার শুধু শুরুই হয়নি, উপরন্তু ইরাকের একমাত্র বন্দর কসর এর ব্যবহার হয়ে ওঠে অসুবিধাজনক। এ কারণে ইরাক কুয়েতকে তার দুটো ছোট দ্বীপ লিজ দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল, কিন্তু কুয়েতও তাতে রাজি হয়নি। ইরাকের বারবার নিয়ন্ত্রণ দাবি সত্ত্বেও কুয়েতও আন্তর্জাতিক রাষ্ট্রের স্বীকৃতি লাভ করে মূলত ব্রিটিশদের সহায়তায়। তবে লক্ষণীয় ব্যাপার হল ইরাক কুয়েত সম্পর্ক কিন্তু সবসময় টানাপোড়েনের মধ্যে ছিল না, বরং স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। বিগত 1980-88 সালের ইরাক-ইরান যুদ্ধের সময় কুয়েত ইরাককে $5 বিলিয়ন সাহায্য দিয়েছিল। অথচ যুদ্ধ শেষে সাদ্দাম হোসেন সবকিছুই ভুলে যান এবং কুয়েত আক্রমণ করে বসেন। সাদ্দামের কুয়েত আক্রমণের অনেকগুলো কারণ ছিল। প্রথম থেকেই ইরাকের অভিযোগ ছিল কুয়েতের বিরুদ্ধে সীমান্ত প্রশ্নে এবং জন্মের বৈধতা নিয়ে। 1971 সালে এসে ইরাক কয়েকটি কুয়েতি দ্বীপের নিয়ন্ত্রণ দাবি করে, আর সেই দাবিকে সামনে রেখেই ইরাক দেশটি দখল করে নিয়েছিল। ইরাকের যুক্তি ছিল ঐতিহাসিকভাবেই ওই অঞ্চলটি অর্থাৎ কুয়েত তাদের। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কারসাজিতে দেশটিকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হয়। কুয়েত স্বাধীনতা লাভ করে 1961 সালের 19 জুলাই। কিন্তু ইরাক কুয়েতের উপর তার অধিকার কখনো ছেড়ে দেয়নি। 1979 সালে ইরাকে সাদ্দাম হোসেনের উত্থান ও ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ইরাক একটি কট্টরপন্থী দেশ হিসেবে পরিচিতি পায়। 1978 সালে ক্যাম্প ডেভিডে একটি চুক্তির বিনিময়ে মিসর ও ইসরায়েল পরস্পরকে স্বীকৃতি দেয়। কিন্তু ইরাক ওই চুক্তির বিরোধিতা করে কট্টরপন্থী দেশ হিসেবে আরও বেশি পরিচিতি পায়। এরপর ইরাক ইরানের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়। 1980-88 সাল পর্যন্ত ইরাক ইরানের সাথে যুদ্ধ চালিয়ে গেছে অবিচলভাবে। যুদ্ধের পরেই সাদ্দাম হোসেন দেশ পুনর্গঠনের দিকে নজর দেবেন, এটাই ছিল স্বাভাবিক, কিন্তু তা হয়নি। ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে ইরাক শুধু জানমালেরই লোকসান দেয়নি। যুদ্ধের পর ইরাকের ঋণের পরিমাণ দাঁড়ায় $50 বিলিয়ন বেশি। অর্থনৈতিক দৈন্য, চোরাকারবার ও অপ্রতুল খাদ্য সরবরাহের কারণে দেশের ভেতরে সাদ্দাম হোসেন তার জনপ্রিয়তা হারাচ্ছিলেন। তাই নিজের সংকট কাটিয়ে ওঠা এবং যুদ্ধবিধ্বস্ত ইরাকের পুনর্গঠনের জন্য সাদ্দাম মরিয়া হয়ে ওঠেন। এ সময় তিনি বলতে থাকেন তার দেশ আরবদের স্বার্থেই আত্মোৎসর্গীকৃত যুদ্ধ করছে। অথচ আরব ধনী দেশগুলো তখন তার পুনর্গঠনে কোনো সাহায্য দেয়নি। অর্থনৈতিক পুনর্গঠনে সাদ্দামের প্রয়োজন ছিল $30 বিলিয়ন, যা তিনি প্রতিবেশী ধনী আরব আমির ও বাদশাহদের কাছে সাহায্য হিসেবে চেয়েছিলেন। যে কুয়েতকে ইরাক তার অংশ বলে দাবি করছিল, তার প্রাচুর্য ও সম্পদের উপর সাদ্দাম সম্ভবত লোভ সামলাতে পারেননি। ইরাকের ভৌগোলিক অবস্থান কুয়েতের কারণে বেশ সংকটজনক ছিল। বিশাল সীমান্ত জুড়ে বহু তেলক্ষেত্র ছিল। 1990 সালের জুলাই মাসে এসে সাদ্দাম হোসেন সীমান্তবর্তী ইরাকি স্থাপনাগুলো থেকে কুয়েতিদের বিরুদ্ধে বিপুল অর্থের তেল চুরির অভিযোগ উত্থাপন করেন। কুয়েতের নিকট সাদ্দাম হোসেন $8 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন। কুয়েতও তাতে সম্মত হয়নি। ইরাক আরও অভিযোগ করে যে
কুয়েত নির্ধারিত ওপেক কোটার অতিরিক্ত তেল উৎপাদন করার ফলে ইরাকের লোকসান হয়েছে $1.4 বিলিয়ন, কারণ তখন এর ফলে তেলের দাম হ্রাস পায়। ওপেক যদিও তেলের মূল্য $1.8 থেকে বাড়িয়ে $2.1 করতে রাজি ছিল, কিন্তু ইরাকের দাবি ছিল $2.5। এসব ব্যাপার নিয়ে দুদেশের মধ্যে প্রাথমিক তৎপরতা ব্যর্থ হলে সৌদি আরব মধ্যস্থতার জন্য এগিয়ে আসে, কিন্তু তাও ব্যর্থ হয়। ঠিক ওই সময় ইরাক কুয়েত সীমান্তে কয়েক ডিভিশন সৈন্য মোতায়েন করে। বিশ্লেষকরা তখন মনে করেছিলেন যে হয়তোবা কূটনৈতিক সুবিধা আদায়ের জন্য ইরাক এমনটি করছে। ইরাকের অর্থনৈতিক অবস্থা 70-এর দশকের দিকে বেশ শক্ত অবস্থানে ছিল, কিন্তু দীর্ঘ 8 বছরের যুদ্ধ তাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়। কৃষিক্ষেত্রে যথেষ্ট সাহায্য সহযোগিতা করার পরও কোনো কাজ হচ্ছিল না। এরপর যখন তেলের দাম কমতে শুরু করে তখন পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। ওই সময় ইরাকের মধ্যে অনেকগুলো গোষ্ঠী ছিল। বড় অংশ হচ্ছে আরব সম্প্রদায়ভুক্ত। এরা ছিল জনসংখ্যার 7.5%, আর কুর্দিরা ছিল 1.5 থেকে 2.0%। সাদ্দামের জন্য তিক্ত অভিজ্ঞতা ছিল ওই কুর্দিদের নিয়ে, তারা হঠাৎ আলাদা রাষ্ট্রের দাবি করে বসতে পারে। অতীতে সাদ্দাম তাদের দমন করতে সক্ষম হয়েছিলেন রাসায়নিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে। ফলে কুর্দিরা সাদ্দামের জন্য এক ধরনের হুমকি ছিল। অন্যদিকে ইরাকে শিয়া সুন্নি সমস্যাও প্রকট ছিল। 5/2 লোক ছিল শিয়া, অথচ সরকার ছিল সুন্নি নিয়ন্ত্রিত। ফলে শিয়ারা সুন্নি নিয়ন্ত্রিত সাদ্দাম সরকারের জন্য হুমকি ছিল। এজন্য ইরাকের রাবার পার্লামেন্ট সাদ্দাম হোসেনকে সারা জীবনের জন্য প্রেসিডেন্ট ঘোষণা করেছিল। এর ফলে শিয়ারা ক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করে। তাদের এ মনোযোগকে অন্যদিকে সরিয়ে নেয়ার জন্য সাদ্দাম কুয়েত আক্রমণ করেছিলেন বলে কারো কারো ধারণা। যে সময়টা সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণের জন্য বেছে নিয়েছিলেন, ওই সময়টা তার জন্য অনুকূলে ছিল না। ততদিনে স্নায়ুযুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক শাসনের অবসান হয়েছিল, বিশেষ করে রুমানিয়াতে স্বৈরশাসক চুসেস্কুকে ফায়ারিং স্কোয়াডে প্রাণ দিতে হয়েছিল। বাকিদের সিভোকভ, হুসাক, হোনেকার সবাইকে পূর্ব ইউরোপে গণঅভ্যুত্থানের কারণে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল। সেখানে শুরু হয় তথাকথিত গণতন্ত্রায়ন প্রক্রিয়া। এর ঢেউ এসে লাগে আরব বিশ্বেও। আরব বিশ্বে ইরাক ও অন্য কয়েকটি রাষ্ট্রের ভবিষ্যৎ গণতন্ত্রায়নের ক্ষেত্রে বিতর্ক শুরু হয়। অতীতে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য পাওয়া সত্ত্বেও সাদ্দাম হোসেন তাদেরকে সন্দেহ করতে শুরু করেছিলেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি বৈরী আচরণ শুরু করেন। তিনি উপসাগর থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সরিয়ে নেয়ার আহ্বান জানান, সাথে আরব রাষ্ট্রগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের আহ্বান জানান। অন্যদিকে ওপেক কোটা থেকে বেশি তেল উৎপাদন করে কুয়েত তেলের দাম কমিয়ে আমেরিকাকে সাহায্য করছে, এই অভিযোগ উপস্থাপিত হয় সাদ্দাম হোসেনের পক্ষ থেকে। তিনি অভিযোগ করেন আমেরিকা ইসরায়েলকে লেলিয়ে দিচ্ছে প্যালেস্টাইনের বিরুদ্ধে। সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করে দাবি করেন ফিলিস্তিনিকে রক্ষার জন্য তিনি কুয়েতকে ব্যবহার করতে চেয়েছেন।